হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এম ইনস্টিটিউশন। আশা করছি তোমরা সকলে ভালো আছো। পিজি সেকেন্ড ইয়ার পলিটিক্যাল সায়েন্সের 7 নম্বর পেপারে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। এর আগেও আমি সেকেন্ড ইয়ারের পল সায়েন্সের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও বানিয়েছি, সেটা যদি তোমরা এখনও দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি চেক করে নিতে পারো। পিজি যে সমস্ত স্টুডেন্টস আছো তাদের কিন্তু খুব শীঘ্রই ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে। ফার্স্ট অ্যাসাইনমেন্ট, তারপরে কিন্তু ফাইনাল এক্সাম। হাতে একদম টাইম নেই। তোমরা যদি এখনও পড়াশোনা শুরু না করে থাকো তাহলে বলবো আর দেরি না করে তাড়াতাড়ি পড়াশোনাটা শুরু করে দাও। পড়াশোনার জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন হয় তার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে যে নাম্বারটা দেখছো সেই নাম্বারে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট institution.com ভিজিট করতে পারো। ওখানে নোটসের ফ্রি স্যাম্পল তোমরা পেয়ে যাবে, সেটা ডাউনলোড করেও পড়াশোনাটা শুরু করতে পারো। তাহলে ফিরে আসছে সাজেশন ভিডিওতে। তোমাদের 7 নম্বর পেপারের যে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনটা তোমরা দেখছো সেই সাজেশনটা 5 ইয়ার বেস করে তৈরি করা হয়েছে। তোমরা যদি 5 ইয়ার্সের কোয়েশ্চেন চেক করো তাহলে বুঝতে পারবে। আর যেহেতু 5 ইয়ার বেস করে তৈরি করা হয়েছে সেই জন্য তোমাদের যে এক্সাম হতে চলেছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় এই সাজেশনটা। প্রথমেই তোমাদের 7 নম্বর পেপারের মার্কস ডিভিশনটা তোমাদের একটু জানিয়ে দিই। তোমাদের 100 নম্বরের পেপার হয়, আর 100 নম্বরের পেপারে বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ এই 3টে বিভাগে ভাগ করা থাকে। এবং বিভাগ ক এর জন্য তোমাদের 2টো প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, যে প্রশ্নের মান থাকছে 18। বিভাগ খয়ে 12 নম্বরে 3টে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়, আর বিভাগ গয়ে 7 নম্বরে 4টে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হচ্ছে। এইভাবে 100 নম্বরের পেপার তোমাদের পলিটিক্যাল সায়েন্সের। প্রথমে আমরা 7 নম্বর পেপারের বিভাগ কয়ের 18 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, যেগুলো তোমাদের যে এক্সাম হতে চলেছে তার জন্য ইম্পর্ট্যান্ট। প্রথম প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির মূল নীতিগুলি বর্ণনা করুন। অথবা প্রথম প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির মূল নীতিগুলি বর্ণনা করুন। এই নীতিগুলি কি বর্তমান বিশ্ব তাৎপর্যপূর্ণ? আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন। অথবা ভারতের পররাষ্ট্রনীতি প্রণয়নে ভৌগোলিক উপাদানের প্রভাব আলোচনা করুন। অথবা ভারতের পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানসমূহের গুরুত্ব এবং কার্যাবলী সবিস্তারে মূল্যায়ন করুন। এখানে দেখো একসাথে 3টে প্রশ্ন দেওয়া আছে এবং অবলিক হিসাবে দেওয়া রয়েছে। তার মানে এটা নয় যে এই 3টে প্রশ্ন কিন্তু এক প্রশ্ন, 3টে প্রশ্নই আলাদা প্রশ্ন এবং এক ক্যাটেগরির। এই 3টে প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাদের এক্সামে আসতেই পারে, এই জন্য এইভাবে অবলিক হিসাবে দেওয়া রয়েছে। তার মানে এটা নয় যে এই 3টে প্রশ্ন কিন্তু এক প্রশ্ন। 2 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব, মাও জেদংয়ের সময়কালে চীনের বিদেশ নীতির মূল ক্ষেত্রগুলি আলোচনা করুন। অথবা বিদেশ নীতির সিদ্ধান্ত গ্রহণকারী রচনাসমূহের উপর ভিত্তি করে রিচার্ড স্নাইডারের অবস্থানের মূল্যায়ন করুন। অথবা ঠান্ডা যুদ্ধোত্তর বিশ্বে চীনের বিদেশ নীতিতে কী কী ধরনের পরিবর্তন দেখা যায়। দেখো এখানেও 3টে প্রশ্ন রয়েছে, কিন্তু এখানে একটা প্রশ্ন ইউলো হাইলাইট করা রয়েছে এবং পাশে লেখা আছে 22-23। এরিয়ার এক্সাম হয়েছে পিজির, সেই পিজি এক্সামে চলে এসেছে, এই কারণেই ইউলো হাইলাইটেড করা রয়েছে এবং আমাদের সাজেশন থেকে এটা কমন ছিল। 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সীয় তত্ত্বটি পর্যালোচনা করুন। এই তত্ত্বের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী ও উদার নৈতিক দৃষ্টিভঙ্গির পার্থক্য কিভাবে করবেন। অথবা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উত্তর আধুনিকতাবাদ ও উত্তর কাঠামোবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। 4 নম্বর প্রশ্ন দেখব, রবার্ট কক্স কর্তৃক বিবৃত সমালোচনামূলক তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করুন। 5 নম্বর প্রশ্ন, বিদেশ নীতির নির্ধারক হিসাবে অর্থনৈতিক উন্নয়নকে কেন এত গুরুত্ব দেওয়া হয় আলোচনা করুন। 6 নম্বর প্রশ্নটা একইভাবে 22-23 সেশনে এসেছে এবং আমাদের সাজেশন থেকে কমনও ছিল। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনীতিবাদ তত্ত্বের বিবর্তনের ওপর একটি প্রবন্ধ লিখুন। 7 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধোত্তর বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার প্রকৃতি আলোচনা করুন। অথবা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম প্রধান উপক্ষেত্র হিসাবে বিদেশ নীতির অবস্থান বিশ্লেষণ করুন। 8 নম্বর প্রশ্ন দেখব, বর্তমান বিশ্বে ভারত চীন সম্পর্কের একটি মূল্যায়ন করুন। এখানে তোমরা যে প্রশ্নগুলো দেখলে সেই সব প্রশ্নগুলোই কিন্তু তোমাদের 18 নম্বরের জন্য যে এক্সাম হতে চলেছে পিজির খুবই গুরুত্বপূর্ণ। আর তার সাথে আরও একটা কথা, এইখানে যে তোমরা গ্রিন হাইলাইটেড প্রশ্নগুলো দেখছো সেই প্রশ্নগুলো কিন্তু
আগের ইয়ারে যে এক্সাম হয়েছে পিজির রাষ্ট্রবিজ্ঞানে, সে এক্সামে চলে এসেছে। এই কারণে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ নয়। তোমরা যদি 5 ইয়ার্স চেক করো তাহলে দেখবে কোয়েশ্চেন সাধারণত রিপিট হয় না। এই কারণেই আমি বললাম যে এই প্রশ্নগুলো তোমরা চাইলে বাদ দিতে পারো, যেহেতু কোয়েশ্চেনে রিপিট হয় না এক্সামে। এরপর আমরা বিভাগ ক্ষয়ের 12 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন, বিদেশ নীতিকে প্রভাবিত করার ক্ষেত্রে জনমত প্রকৃতই কি কার্যকরী? যুক্তিসহ ব্যাখ্যা করুন। অথবা বিদেশ নীতির সংজ্ঞা দিন, এর সামর্থ্য ও দুর্বলতাগুলি বিশ্লেষণ করুন। অথবা কোনো দেশের বিদেশ নীতির ক্ষেত্রে স্বার্থ গোষ্ঠীর ভূমিকা আলোচনা করুন। দ্বিতীয় প্রশ্ন, ঠান্ডা যুদ্ধোত্তর বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার প্রকৃতি আলোচনা করুন। অথবা মার্কিন যুক্তরাষ্ট্র কেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, সেটা কতদূর সফল হয়েছে, আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন। দেখো 2 নম্বরে দুটো প্রশ্ন রয়েছে। এই দুটো প্রশ্ন কিন্তু এক ক্যাটেগরি, এবং এই দুটো প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাদের এক্সামে আসতেই পারে। 3 নম্বর প্রশ্ন, আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ কেন শুরু করে, সেটা কতদূর সফল হয়েছে, যুক্তি সহকারে উত্তর দিন। অথবা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ব্যবস্থা জ্ঞাপক তত্ত্বের একটি মূল্যায়ন করুন। অথবা আন্তর্জাতিক সম্পর্ক পাঠের ক্ষেত্রে নয়া উদারনীতিবাদ তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করুন। অথবা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্কস ও লেনিনের বক্তব্য সংক্ষেপে উপস্থাপন করুন। দেখো এখানে কিন্তু এক ক্যাটেগরির অনেকগুলো প্রশ্ন ছিল, তার মধ্যে কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক থেকে একটা প্রশ্ন আগের ইয়ারে পড়ে গেছে, কিন্তু যে প্রশ্নগুলো পড়েনি সেই প্রশ্নগুলো তোমাদের এইবারের এক্সামে আসতেই পারে। 4 নম্বর প্রশ্ন, মার্টিন কাপলার নির্ধারিত ব্যবস্থার বিভিন্ন মডেলগুলি উল্লেখ করে বিশ্লেষণ করুন। অথবা চীনের ভূমিকার উপর বিশেষ আলোকপাত করে ভারতের সাথে তার প্রতিবেশী রাষ্ট্রগুলির সম্পর্ক আলোচনা করুন। 5 নম্বর প্রশ্ন, আপনি কি মনে করেন যে বিদেশ নীতি বিশ্লেষণ হলো আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক অংশ? উত্তরের সপক্ষে যুক্তি দিন। 6 নম্বর প্রশ্ন, ইউরোপীয় গোষ্ঠীর প্রকৃতি ও মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। 7 নম্বর প্রশ্ন, আমলাতান্ত্রিক রাজনৈতিক মডেলের যারা সমালোচক তাদের বক্তব্যের মূল্যায়ন করুন। বিভাগ ক্ষয়ের 12 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো দিলাম সেই সব প্রশ্নগুলোই কিন্তু তোমাদের যে এক্সাম হতে চলেছে সেই এক্সামের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এখানে যে গ্রিন হাইলাইটেড প্রশ্নগুলো দেখছো সেই প্রশ্নগুলো তোমরা বুঝতেই পারছো যে 22-23 সেশনে চলে এসেছে। আর এর সাথে আরও একটা ইম্পর্টেন্ট কথা, 12 নম্বরের আর 18 নম্বরের যে প্রশ্নগুলো দেখলে সেখান থেকে 12 নম্বরের প্রশ্ন 18তে আসতে পারে, আর 18 নম্বরের প্রশ্নগুলো যেগুলো দেখলে সেগুলো 12তে আসতে পারে। তোমরা যদি 12তে পড়ো 18তে লিখতে পারবে, এবং 18 নম্বরে যদি পড়ো তাহলে সেটা আশা করছি 12তেও লিখে আসতে পারবে। বিভাগ গয়ের 7 নম্বরে যেখানে 4টে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয় সেই প্রশ্নগুলো দেখে নেব এবার। প্রথম প্রশ্ন, পররাষ্ট্রনীতির সংজ্ঞা দিন। অথবা ভারতের পররাষ্ট্রনীতিতে ঠান্ডা যুদ্ধ উত্তর যুগে নির্জোট নীতির প্রাসঙ্গিকতা কতখানি? অথবা ভারতের পররাষ্ট্রনীতিতে নির্জোট নীতির প্রাসঙ্গিকতা বিষয়ে 3টি যুক্তি দিন। দ্বিতীয় প্রশ্ন, ব্যবস্থা একটি বর্ণনা বলতে কি বোঝায়? টেলিভিশন ও ইন্টারনেটের ফলে কি জনমত আরও বেশি বিভ্রান্ত হয়েছিল? উত্তরের সপক্ষের যুক্তি দিন। 3 নম্বর প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণকারীদের সিদ্ধান্ত গঠনের বিশ্বাস ব্যবস্থা কতখানি গুরুত্বপূর্ণ? অথবা রোম চুক্তির মুখ্য উদ্দেশ্যগুলি কী ছিল? 4 নম্বর প্রশ্ন, বিদেশ নীতির আমলাতান্ত্রিক রাজনীতিগণ দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়? অথবা অর্থনৈতিক উন্নয়নের একটি অন্যতম উৎস হিসাবে প্রযুক্তির গুরুত্ব কতখানি? 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উত্তর আধুনিকতাবাদ ও উত্তর কাঠামোবাদের কিছু অবদান চিহ্নিত করুন। 6 নম্বর প্রশ্ন, প্রিন্সটন প্রকল্পের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। অথবা নাপটার ওপর একটি টিকা লিখুন। অথবা ইউনিট ভেটো সিস্টেম বলতে কি বোঝায়? দেখো এখানে অনেকগুলো টিকা আছে, যেই টিকাগুলো 7 নম্বরে আসতেই পারে। 7 নম্বর প্রশ্ন, মার্কস ও অ্যাঙ্গেলস আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কি বলেছেন? সংক্ষেপে লিখুন। 8 নম্বর প্রশ্ন, ইইসির স্বরূপ সংক্ষেপে ব্যাখ্যা করুন। অথবা সুপ্রিম সোভিয়েত বলতে কি বোঝায়? 9 নম্বর প্রশ্ন, ভারত ভুটান সম্পর্কে একটি টিকা লিখুন। অথবা বিদেশ নীতি নির্মাণ প্রক্রিয়ায় সমাজের মধ্যবিত্ত শ্রেণীর বর্তমান ভূমিকা কী? অথবা মহান বর্ণিত ভূ রাজনীতি বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন।
10 নম্বর প্রশ্ন, স্বাধীন জনমত গঠনে কর্পোরেট চালিত গণমাধ্যম কি প্রতিবন্ধকতা সৃষ্টি করে? সংক্ষেপে ব্যাখ্যা করুন। 11 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের সময় দুই শক্তি জোটের নেতৃত্বে যে সকল গুরুত্বপূর্ণ সামরিক বা নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার একটি সংক্ষিপ্ত বিবরণ দিন। 12 নম্বর প্রশ্ন, চীন তৃতীয় বিশ্বের দেশগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বিদেশ নীতির কোন কৌশল অবলম্বন করেছিল? 13 নম্বর এবং বিভাগ গ এর লাস্ট প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের একটি অন্যতম উৎস হিসাবে প্রযুক্তির গুরুত্ব কতখানি? আর এইখানে যে নিচের গ্রিন হাইলাইটেড প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু 7 নম্বরে তোমাদের আগের বারে যে এক্সাম হয়েছে 22-23 সেশনে সেইখানে এই প্রশ্নগুলো পড়ে গেছে। এই কারণে তোমাদের আর এই প্রশ্নগুলো পড়তে হচ্ছে না। যেহেতু এক্সামে কোয়েশ্চেন রিপিট হয় না, তোমরা যদি 5 ইয়ার্স চেক করো তাহলে সেটা বুঝতে পারবে। আজকে আমি যে সাজেশনটা দিলাম সেই সাজেশনের উপর বেস করে তোমরা পড়াশোনাটা শুরু করে দাও, যদি এখনও পড়াশোনা শুরু না করে থাকো। তোমরা যদি নোটস নিয়ে পড়তে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কারণ এই মুহূর্তে আমাদের সেন্টার থেকে পেজি স্টুডেন্টসদের নোটস দেওয়া চলছে। তোমরা যদি নোটস নিতে ইচ্ছুক হও তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখছো সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট mminstitution.com ভিজিট করতে পারো, ওখানে নোটসের স্যাম্পেল আছে, যদি দেখে ভালো লাগে তাহলে সেটা ডাউনলোড করেও পড়াশোনাটা শুরু করতে পারো। আর ফুল নোটসের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ভিডিও শেষে একটাই কথা বলবো, যেহেতু পড়াশোনাটা তোমাদেরই করতে হবে, আর এখনও শুরু না করে থাকো তাহলে তাড়াতাড়ি শুরু করে দাও, কারণ হাতে একদম টাইম নেই। আর তোমরা যদি আমাদের থেকে নোটস নিতে চাও এবং নোটসটা নিয়ে থাকো তাহলে অ্যাসাইনমেন্টে একদম ফ্রি থাকে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দাও। স্টাডি মেটেরিয়াল, নোটস, যার যেটা পছন্দ সেটা নিয়ে পড়াশোনাটা শুরু করে ফেলো। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।